পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক যখন প্রথম সমুদ্রে যাত্রা শুরু করেছিল, তখন এর নাবিকগণ বলেছিল এই জাহাজ কোনোদিন সমুদ্রে ডুববে না, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজটিকে ডুবাতে পারবে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, প্রথম যাত্রার দিনে জাহাজটি একটি বড় বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবে গিয়েছিল। আর সেই সাথে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজে থাকা 2224 জন প্যাসেঞ্জার। কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন সেই জাহাজে থাকা দুইজন প্রেমিকার অবৈধ সম্পর্কের পাপের কারণে এই জাহাজটি ডুবে গিয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর রাতে আসলে কি ঘটেছিল ওই জাহাজের সাথে? সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ জানানোর জন্য, নাকি এই মহিলার পাপের কারণে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ? চলুন দেখা যাক পুরো কাহিনীটি। মুভির শুরুতে একটি হাইটেক সাবমেরিন দেখানো হয়। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই সাবমেরিনটি রিসার্চের জন্য আটলান্টিক মহাসাগরের 3800 মিটার গভীরে গিয়েছিল। এই সাবমেরিনে ছিল ব্রক লাভেট নামের একজন ফেমাস নাবিক। তিনি সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন জিনিস উদ্ধারের কাজ করতেন। তাই খুঁজতে খুঁজতে তারা তখন একটি বিশাল জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে মজবুত জাহাজ। সাবমেরিনের মধ্যে থাকা নাবিকরা জানতেন যে এই জাহাজ 84 বছর আগে 1912 সালের 15 এপ্রিল একটি বরফের টুকরোর সাথে আঘাত করে ডুবে গিয়েছিল। জাহাজে থাকা প্রায় সব মানুষই এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর সেই সাথে ডুবে গিয়েছিল একটি মহা মূল্যবান হীরা, যে হীরার নাম ছিল হার্ট অব দ্য ওশিয়ান। এই হীরা ছিল সেই সময়কার পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা। তাই ব্রক লাভেট এবং তার টিম নিয়ে এই হীরার সন্ধানে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। তারা একটা মিনি সাবমেরিনে করে হীরাটি খুঁজতে থাকে। সেখানে অনেক পুরনো জিনিস পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা সিন্দুক খুঁজে পায়। ব্রক লাভেট সেই সিন্দুক পেয়ে খুশি হয়ে যায়। তারা ভেবেছিল 84 বছর পুরনো এই সিন্দুকটিতেই হয়তো সেই মহা মূল্যবান হীরার সন্ধান পাওয়া যাবে। তারা সিন্দুকটা নিয়ে সমুদ্রের ওপরে নিজেদের জাহাজে চলে আসে। উপরে এসে তারা সবাই হীরা পাওয়ার আনন্দ সেলিব্রেশন করতে শুরু করে। একজন বিজ্ঞানী তখন সিন্দুকটা খোলে, কিন্তু সেই সিন্দুকে কোনো হীরা পাওয়া যায়নি। সেখানে কিছু টাকা আর একটি ড্রয়িং বুক পাওয়া যায়। এটা দেখে সবাই হতাশ হয়ে যায়। কিন্তু ব্রক লাভেট থেমেছিল না। তারা ওই পুরনো ড্রয়িং বুকটা তখন পরিষ্কার করে। তারা সেখানে দেখতে পায় একটা মেয়ের ছবি আঁকা ছিল। আর সেই ছবিতে মেয়েটির গলায় সেই মূল্যবান হীরা হার্ট অব দ্য ওশিয়ান ছিল। আর সেই পেইন্টিং এর নিচে একটা তারিখ লেখা ছিল। তারিখটা ছিল 14 এপ্রিল 1912, অর্থাৎ টাইটানিক ডুবে যাওয়ার ঠিক আগের দিন। এটা দেখে ব্রক লাভেট সব নিউজ চ্যানেলে সেই খবর প্রচার করতে শুরু করে। সেই সাথে জানানো হয়, কেউ যদি এই পেইন্টিং অথবা হার্ট অব দ্য ওশান হীরা সম্পর্কে জেনে থাকে তাহলে যেন তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করে। এর পরের সিনে দেখানো হয় একজন বৃদ্ধ মহিলাকে। তিনি মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরির কাজ করছিল। তখন তার চোখ টিভির দিকে যায়। টিভিতে নিউজ দেখে সে তার নাতনিকে টিভির ভলিউম বাড়িয়ে দিতে বলে। এরপর তিনি শুনতে পান ব্রক লাভেটের বলা সেই পুরনো পেইন্টিং এর কথা। এই বৃদ্ধ মহিলাটি ছিল টাইটানিক মুভির লিড ক্যারেক্টার রোজ ডসন। রোজ তার নাতনিকে বলে, ব্রক লাভেটকে এখনই ফোন করো। এরপর তিনি ফোনে ব্রক লাভেটকে জিজ্ঞেস করে, আপনারা কি হার্ট অব দ্য ওশান খুঁজে পেয়েছেন? ব্রক লাভেট বলে, না ম্যাম, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? রোজ বলে, আপনারা যে পেইন্টিংটি খুঁজে পেয়েছেন সেটা আমার। এরপর ব্রক লাভেট তার টিমকে রোজের কাছে পাঠায়। তারা হেলিকপ্টারে করে রোজ এবং তার নাতনিকে নিজেদের জাহাজে সেই সমুদ্রের মাঝখানে নিয়ে আসে। এরপর ব্রক লাভেট রোজকে সেই ছবিটি দেখায়। ছবিটি দেখে রোজের চোখের সামনে সেই পুরনো ঘটনাগুলো সব ভেসে উঠতে শুরু করে। তাদের টিম রোজকে টাইটানিক ডুবে যাওয়ার একটা অ্যানিমেশন ভিডিও দেখায়। রোজ বলে, এই ভিডিও দিয়ে খুব সহজেই সেই সময়ের ঘটনা এক্সপ্লেইন করা যায়, কিন্তু সেই দুর্বিষহ ঘটনাগুলো আজও অনুভব করতে পারি আমি নিজে। ব্রক লাভেট বলে, ম্যাম, আপনি আমাদের সাথে সেই সময়কার ঘটনা বলতে পারেন। এরপর রোজ সেই ঘটনা বলতে শুরু করে। রোজ বলে, আজ থেকে 84 বছর আগে টাইটানিক জাহাজ ছিল স্বপ্নের একটা জাহাজ। এরপর অতীতের সেই ঘটনা দেখানো হয়, যখন রোজের বয়স ছিল মাত্র 17 বছর। রোজ ছিল একদম পরীর মতো সুন্দরী এবং রাজকীয় পরিবারের একটি মেয়ে। সে তার মা এবং হবু বর ক্যালের সাথে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। টাইটানিক জাহাজ ছিল 3 ভাগে বিভক্ত, যেখানে ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস ছিল বিলাসবহুল সব জিনিস দিয়ে সাজানো, যেখানে দেখা যেত সমাজের অভিজাত সব শ্রেণী পেশার মানুষদেরকে। সেকেন্ড ক্লাসে ছিল মধ্যবিত্তরা, আর থার্ড ক্লাসে ছিল নিম্নবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য। টাইটানিক এমন এক জাহাজ ছিল যার একটি টিকিটের জন্য মানুষ সবাই সেখানে ভিড় করত। এদিকে আমাদের সেই সমুদ্রের পাশে একটি হোটেলে একজন ছেলেকে দেখানো হয়, যার নাম ছিল জ্যাক। জ্যাক আর তার বন্ধু সেখানে জুয়া খেলার মাধ্যমে টাইটানিকের 2টি টিকিট পায়। তখন সেখানে একজন এসে বলে, জাহাজ ছাড়ার আর মাত্র 5 মিনিট বাকি আছে। জ্যাক আর তার বন্ধু দৌড়ে গিয়ে জাহাজে ওঠে। বাকিরা সমুদ্রের তীর থেকে জাহাজটাকে বিদায় জানায়।
শুরু হয় টাইটানিকের আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে অভিনব এক যাত্রা। টাইটানিক ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এর প্রধান ক্যাপ্টেন জাহাজের ছাদে এসে দাঁড়ায়। ক্যাপ্টেন বাকি নাবিকদের বলে, জাহাজের স্পিড বাড়িয়ে দাও। টাইটানিক দ্রুত গতিতে না চললে যাত্রীরা এতে ভ্রমণের আসল আনন্দ উপভোগ করতে পারবে না। এরপর জাহাজটি হাই স্পিডে চালানো হয়। অন্যদিকে যাত্রীরা সবাই নিজেদের জায়গায় চলে যায়। রোজ তার ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করছিল। সেখানে জাহাজের কিছু লোকও ছিল। তারা নিজেদের মতো টাইটানিকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল। রোজের এসব বোরিং ডিসকাশন শুনতে একদমই ভালো লাগছিল না, তাই সে দ্রুত কেবিনের বাইরে চলে আসে। অন্যদিকে জ্যাক তার বন্ধুর সাথে বসেছিল। জ্যাক ছিল একজন আর্টিস্ট। সে জাহাজের এক কোনায় দাঁড়ানো বাবা মেয়েকে একসাথে গল্প করতে দেখে তাদের ছবি আঁকতে শুরু করে। তখন হঠাৎ তার চোখ গিয়ে পড়ে জাহাজের ওপরের তলায় দাঁড়ানো রোজের দিকে। রোজকে দেখে জ্যাক মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জ্যাক তার বন্ধুকে বলে, এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। ওই মেয়েটা রাজকীয় পরিবারের মেয়ে। তাকে পাওয়া আর বাতাসকে বন্দি করা একই কথা। তুমি তাকে কখনো পাবে না। কিন্তু জ্যাক তার বন্ধুর কথায় কান না দিয়ে এক দৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে থাকে। রাতে ফার্স্ট ক্লাসে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে রোজ এবং তার পরিবারও ছিল। রোজ খাবার টেবিলে মন খারাপ করে বসেছিল। রোজ তার মায়ের বলা কথাগুলো মনে করছিল। রোজের মায়ের মতে ধনী ব্যক্তিদের জীবন অন্যদের থেকে হয় আলাদা। তাদের ভালো পোশাক পরতে হবে, পার্টিতে যেতে হবে, সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে, কিন্তু নিচু শ্রেণীর মানুষদের সাথে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হবে। রোজের এসব নিয়ম কানুন একদমই পছন্দ ছিল না। সে যেন তার মায়ের আদেশ নিষেধ মানতে মানতে নিজের অস্তিত্বকেই আর খুঁজে পাচ্ছিল না। রোজ স্বাধীনভাবে তার জীবন চালাতে চাইতো, কিন্তু তার মায়ের জন্য এমনটা সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে সে নিজের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। রোজ খাবার টেবিল থেকে উঠে দৌড়ে কেবিনের বাইরে চলে আসে। রোজ জাহাজের পাশে দাঁড়িয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দিতে যায়। তখন পেছন থেকে জ্যাক এসে তাকে বাধা দেয়। জ্যাক বলে, তোমার হাত দাও, আমি তোমাকে উপরে উঠিয়ে আনছি। রোজ বলে, আমার কাছে আসবে না, তাহলে আমি পানিতে ঝাঁপ দেব। জ্যাক তখন বলে, তুমি যদি পানিতে ঝাঁপ দাও তাহলে তোমাকে বাঁচানোর জন্য আমাকেও ঝাঁপ দিতে হবে। রোজ বলে, তাহলে তুমিও মারা যাবে। জ্যাক তখন বলে, আমি সাঁতার জানি, কিন্তু এই পানিতে পড়লে বাঁচা সম্ভব না, কারণ এই পানি বরফের চেয়েও বেশি ঠান্ডা। তুমি নিশ্চয়ই আমার মৃত্যু চাইবে না। জ্যাকের কথা শুনে রোজ উঠে আসার জন্য হাত বাড়ায়। রোজ পা পিছলে পড়ে যেতে নেয়। তখন জ্যাক তাকে উঠিয়ে আনে। রোজের চিৎকার শুনে সেখানে সিকিউরিটি গার্ড এসে পড়ে। তারা ভাবে জ্যাক হয়তো রোজের সাথে কোনো খারাপ ব্যবহার করছিল, তাই সিকিউরিটি গার্ড জ্যাককে ধরে ফেলে আর ক্যালকে খবর দেয়। কিন্তু রোজ তখন ক্যালকে বলে, জ্যাক কিছুই করেনি, আমি রেলিং এর উপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম। তখন হঠাৎ আমার পা পিছলে যায় আর জ্যাক এসে আমার প্রাণ বাঁচিয়েছে। এটা শুনে সবাই জ্যাককে বাহবা দেয় আর ক্যাল জ্যাককে $20 উপহার দিতে বলে। তখন রোজ বলে, আমার জীবন বাঁচানোর মূল্য মাত্র $20, আমি কি এতটাই সস্তা? এটা শুনে ক্যাল জ্যাকের কাছে যায় আর তাকে পরের দিন ডিনারে ইনভাইট করে। এরপর রোজ তার রুমে চলে আসে। কিছুক্ষণ পর ক্যাল রোজের রুমে যায় এবং তাকে একটি নেকলেস উপহার দেয়। ক্যাল রোজকে নেকলেসটি পরিয়ে দিতে দিতে বলে, এটি হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা, হার্ট অব দ্য ওশিয়ান। পরের দিন সকালে রোজ জ্যাকের সাথে দেখা করতে যায়। রোজ তাকে ধন্যবাদ জানায়। জ্যাক জিজ্ঞেস করে, তুমি সুইসাইড করতে চাচ্ছিলে কেন? রোজ তখন তাকে নিজের হাতে পড়ে থাকা এঙ্গেজমেন্টের রিংটা দেখায়। রোজ বলে, আমার অনুমতি না নিয়ে আমার বিয়ে ঠিক করা হয়েছে। শুধু বিয়ে নয়, আমার জীবনের কোনো কিছুই আমার ইচ্ছে মতো হয় না, সবকিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি এই বন্দি জীবন থেকে মুক্তি চাচ্ছিলাম। জ্যাক আবারও জিজ্ঞেস করে, তোমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তুমি কি তাকে ভালোবাসো না? রোজ জ্যাকের কথার কোনো উত্তর দেয় না। রোজ জ্যাকের কাছে একটি ড্রয়িং বুক দেখতে পায়। রোজ জিজ্ঞেস করে, তুমি কি ড্রয়িং করো? রোজ তার ড্রয়িং করা সবগুলো ছবি দেখছিল আর জ্যাক তাকে ছবিগুলোর ব্যাপারে বলছিল। এভাবে তারা দুজন একসাথে অনেকক্ষণ সময় কাটায়। রোজের জ্যাকের সাথে কথা বলতে অনেক ভালো লাগছিল। রোজ তার জীবনে প্রথমবারের মতো এতটা ভালো সময় কাটায়। ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। রোজের মা তার কয়েকজন ফ্রেন্ডের সাথে জাহাজ ঘুরে দেখছিল। তখন রোজ এবং জ্যাককে সে দেখতে পায়। রোজ তাকে জ্যাকের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু রোজের মা জ্যাককে দেখে খুব একটা খুশি হয় না। এরপর তিনি রোজকে নিয়ে সেখান থেকে চলে যান। রোজের মায়ের একজন ফ্রেন্ড মিসেস ব্রাউন জ্যাককে জিজ্ঞেস করে, তুমি আজ রাতে ডিনারে কি পোশাক পরবে? জ্যাক বলে, সে যা পরে আছে তাই পরবে। এরপর ব্রাউন জ্যাককে নিয়ে এসে একটি স্যুট দেয়। ব্রাউন বলে, এটা আমি আমার ছেলের জন্য কিনেছিলাম, তুমিও তো আমার ছেলের মতোই।
এরপর সেটা পরে জ্যাক ডিনার পার্টিতে আসে। ডিনার টেবিলে রোজের মা এবং ক্যাল জ্যাককে নানাভাবে অপদস্থ করতে চায়। ক্যাল তখন সবাইকে বলে জ্যাক থার্ড ক্লাস থেকে এসেছে। জ্যাক তখন এই কথার জবাবে ক্যালকে বলে, কাল পর্যন্ত আমি ফুটপাতে ছিলাম, আর আজ আমি বিশ্বের সবচেয়ে বড় জাহাজের ফার্স্ট ক্লাসে বসে আপনাদের সাথে ডিনার করছি। জীবন যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে, তাই জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করা উচিত। এরপর জ্যাক রোজের হাতে একটা চিরকুট দিয়ে সেখান থেকে চলে যায়। রোজ তখন চিরকুট খুলে দেখে জ্যাক তাকে দেখা করতে বলেছে। এরপর রোজ জ্যাকের কাছে যায়। জ্যাক তখন রোজকে নিয়ে থার্ড ক্লাসে চলে আসে। সেখানে সবার সাথে পার্টি এনজয় করে। রোজ নিজের মতো জীবন উপভোগ করতে পেরে খুব খুশি ছিল, কিন্তু সেখানে একজন তাদেরকে একসাথে দেখে ফেলে। এসব কথা ক্যালের কানে যায়। ক্যাল তখন রোজকে বকাবকি করে। রোজের মা বলে, আমাদের কাছে এখন নিজেদের নাম ছাড়া আর কিছুই নেই। তুমি যদি ক্যালকে বিয়ে না করো তাহলে আমরা পথে নেমে যাব। রোজের মা তাকে অনেক বোঝানোর পর রোজ বিয়েতে রাজি হয়। পরের দিন জ্যাক রোজের সাথে দেখা করতে আসে, কিন্তু গার্ড তাকে রোজের রুমে যেতে দেয় না। জ্যাক লুকিয়ে রোজের সাথে দেখা করে আর তাকে নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু রোজ কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু রাতে রোজ জ্যাকের কাছে যায় আর নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে জ্যাককে নিজের মনের কথা বলে দেয়। তারা দুজনই অনেক খুশি ছিল। এরপর দেখানো হয় টাইটানিক মুভির সেই আইকনিক সিন। জ্যাক এবং রোজ জাহাজের শেষ প্রান্তে দাঁড়িয়ে সমুদ্রের ঠান্ডা হাওয়া অনুভব করতে থাকে। এরপর রোজ জ্যাককে তার রুমে নিয়ে আসে। রোজ তার গলায় থাকা নেকলেসটা জ্যাককে দেখায়। রোজ বলে, আমি চাই তুমি আমার ছবি আঁকো। জ্যাক তখন রাজি হয়। রোজ বলে, তুমি শুধু এই দামি হীরাটার সাথে আমার ছবি আঁকবে। জ্যাক রোজের পেইন্টিং করে আর সেখানে তারিখটাও লিখে রাখে। এরপর রোজ তার নেকলেস খুলে জ্যাকের হাতে দিয়ে বলে, এটা সিন্ধুকের মধ্যে রেখে দাও। জ্যাক তখন নেকলেসের সাথে ভুল করে নিজের ড্রয়িং বুকটাও সেই সিন্ধুকে রেখে দেয়। এই খবর ক্যালের কানে যায়। ক্যাল জ্যাককে ধরার জন্য তার লোক পাঠায়। রোজ ক্যালের পাঠানো সেই লোকটার পায়ের আওয়াজ শুনতে পায়, তাই জ্যাককে নিয়ে সে অন্য দরজা দিয়ে সেই রুম থেকে বেরিয়ে পড়ে। লোকটাও তাদের পেছনে দৌড়াতে থাকে। রোজ এবং জ্যাক অন্য একটা রুমে ঢুকে পড়ে এবং সেখানে জাহাজের পুরনো সব জিনিসপত্র রাখা ছিল। ক্যাল এবং তার লোকজন তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে জাহাজের একজন নাবিক ক্যাপ্টেনকে স্পিড কমানোর জন্য সতর্ক করছিল, কিন্তু ক্যাপ্টেন তার কথায় পাত্তা দেয় না। কিছুক্ষণ পর একজন নাবিক দূরে একটি বড় বরফের টুকরো দেখতে পায়। সব নাবিকদের সতর্ক করার জন্য জাহাজে সাইরেন বাজানো হয়। সবাই জাহাজকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু স্পিড বেশি হওয়ার কারণে জাহাজের একটা অংশের সাথে বরফের টুকরোর সাথে আঘাত লাগে। এতে জাহাজে পানি উঠতে শুরু করে। ক্যাপ্টেন পানি আটকানোর অর্ডার দেয়। তখন কিছু লোক সেখানে আটকা পড়ে যায়। রোজ এবং জ্যাক এসব দেখতে পায়। তারা সবাইকে বলার জন্য ফার্স্ট ক্লাসে উঠে আসে। তখন ক্যালের একজন লোক লুকিয়ে জ্যাকের পকেটে সেই হীরার নেকলেসটা ঢুকিয়ে দেয়। তারা ক্যালের কাছে আসলে ক্যাল পুলিশকে বলে জ্যাককে সার্চ করার জন্য। জ্যাকের পকেটে নেকলেস পেয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে। জ্যাক রোজকে বারবার করে বলতে থাকে, রোজ আমাকে বিশ্বাস করো, আমি চুরি করিনি, এসব ক্যালের কাজ। পুলিশ জ্যাককে নিয়ে যায়, তাকে হাতকড়া পরিয়ে আটকে রাখে। অন্যদিকে এই জাহাজের ডিজাইনাররা ক্যাপ্টেনকে জাহাজের মডেলটা দেখায় আর বলে জাহাজটি 1 ঘন্টার মধ্যে ডুবে যাবে। জাহাজের ক্রু মেম্বাররা সবাইকে লাইফ জ্যাকেট দেয়। জাহাজের ফার্স্ট ক্লাসের লোকদেরকে আগে জাহাজ থেকে সরানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে থার্ড ক্লাসের সবাইকে আটকে রাখা হয়। রোজ তখন এন্ড্রোসকে জিজ্ঞেস করে কি হয়েছে। এন্ড্রোস বলে আগামী 1 ঘন্টার মধ্যে জাহাজ পুরোপুরি পানিতে ডুবে যাবে। এন্ড্রোস রোজকে তাড়াতাড়ি লাইফ বোটে উঠতে বলে। ফার্স্ট ক্লাসের অনেকেই লাইফ বোটে করে জাহাজ থেকে বেরিয়ে যাচ্ছিল। রোজের মাও বোটে ওঠে এবং রোজকে তার সাথে উঠতে বলে। রোজ তার মায়ের কথা শোনে না, উল্টো জ্যাককে খোঁজার জন্য জাহাজের ভেতরের দিকে সে দৌড়ে যায়। রোজ অনেক খুঁজে জ্যাকের কাছে পৌঁছায়, কিন্তু জ্যাককে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছিল। রোজ জ্যাককে বাঁচানোর জন্য সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু জাহাজে তখন পানি বেড়েই যাচ্ছিল। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্যই ব্যস্ত হয়ে পড়েছিল। রোজ বুঝতে পারে না সে কি করবে। তখন সে একটা কুড়াল দেখতে পায়। রোজ কুড়ালটা নিয়ে জ্যাকের হাতকড়া খুলে দেয়। ততক্ষণে পানি অনেকটাই বেড়ে গিয়েছিল। তারা দুজন অনেক কষ্টে সেখান থেকে বের হয়। এরপর তারা দুজন থার্ড ক্লাসের কেবিনেটে পৌঁছায়, কিন্তু গার্ডরা তাদের আটকে রেখেছিল। জ্যাক এবং কয়েকজন মিলে দরজা ভেঙে বেরিয়ে আসে। তারা তখন জাহাজের ফার্স্ট ক্লাস কেবিনেটে পৌঁছে যায়। সেখানে লাইফ বোট প্রায় শেষ হয়ে গিয়েছিল। সবাই ছুটোছুটি করছিল। অন্যদিকে ক্যাল সিন্ধুক থেকে তার সব টাকা আর হীরার নেকলেসটা নিয়ে সেখানে চলে আসে। তখন বোটে শুধু মহিলা এবং শিশুদের ওঠানো হচ্ছিল, কারণ পুরুষরা কোনো না কোনো ভাবে যেতে পারবে। জ্যাক তখন রোজকে চলে যেতে বলে, কিন্তু রোজ জ্যাককে ছেড়ে যেতেই চায় না।
এরপর ক্যাল এসে রোজকে একটা জ্যাকেট পরিয়ে দিয়ে বলে, তুমি চলে যাও, আমি জ্যাককে নিয়ে অন্যভাবে পৌঁছে যাব। রোজ তার কথা বিশ্বাস করে বোটে ওঠে, কিন্তু তার মন পড়েছিল জ্যাকের কাছে। রোজ এবং জ্যাক একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে। তখন ক্যাল জ্যাককে বলে, আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করে রাখিনি, এখন তুমি একা এখানে মরবে। রোজ জ্যাককে রেখে যেতে চায় না, তাই বোট থেকে লাফ দিয়ে সে আবারও জাহাজে উঠে আসে। জ্যাক রোজকে জড়িয়ে ধরে। ক্যাল ওপর থেকে এসব দেখতে পায়। রাগে ক্যালের মাথায় আগুন জ্বলে ওঠে। ক্যাল একজন পুলিশের কাছ থেকে গান নিয়ে তাদের দুজনের উপর গুলি চালাতে শুরু করে। রোজ এবং জ্যাক অনেক কষ্টে ক্যালের হাত থেকে বেঁচে নিচে লুকিয়ে থাকে। নিচের কেবিনগুলো তখন পানিতে পুরো তলিয়ে গিয়েছিল। তারা দুজন ওপরের দিকে ছুটতে থাকে, কিন্তু একটা দরজার সামনে এসে তারা আটকে যায়। দরজাটায় তালা দেওয়া ছিল। রোজ এবং জ্যাক সাহায্যের জন্য অন্যদের ডাকতে থাকে। তখন একজন লোক সেখান দিয়ে আসছিল, তার কাছে ওই দরজার চাবিও ছিল। লোকটা চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু চারপাশে এত পানি দেখে আতঙ্কে তার হাত থেকে চাবিটা পড়ে যায়। জ্যাক পানির নিচে ডুব দিয়ে তাড়াতাড়ি চাবিটা ওঠায়। এরপর দরজা খুলে তারা দুজন ওপরের দিকে উঠতে শুরু করে। অন্যদিকে ক্যাল তার নিজের জীবন বাঁচানোর জন্য একটা ছোট্ট বাচ্চাকে উঠিয়ে নিয়ে আসে। ক্যাল অফিসারকে বলে, আমি ছাড়া এই বাচ্চাটার আর কেউ নেই, আমাকে প্লিজ যেতে দিন। এরপর অফিসার ক্যালকে বোটে উঠতে দেয়। এভাবে মিথ্যা বলে ক্যাল তার জীবন বাঁচিয়ে নেয়। সব মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য হুড়োহুড়ি করছিল, কিন্তু এত উদ্বেগ আতঙ্কের মধ্যেও কয়েকজন মিউজিশিয়ান নির্বিঘ্নে পিয়ানো বাজাচ্ছিল। তারা নিজেদের অনিশ্চিত জীবনের কথা জেনে পিয়ানো বাজাতে থাকে। এই মুহূর্তটা ছিল সবচেয়ে করুণ। টাইটানিক জাহাজ 2 খণ্ডে ভাগ হয়ে যায়, এক অংশ ডুবে যায়, আর অন্যদিকে মানুষ জাহাজের উঁচুর দিকে উঠতে থাকে। রোজ এবং জ্যাকও সেখানে ছিল। রোজ জ্যাককে বলে, জ্যাক, আমরা প্রথমবার এখানেই এক হয়েছিলাম। এরপর জাহাজ ডুবে যেতে থাকে। জ্যাক এবং রোজ পানির নিচে তলিয়ে যায়, তাদের হাতও ছুটে যায়। এরপর রোজ অনেক কষ্টে উপরে উঠে এসে জ্যাককে খুঁজতে থাকে। তখন একটা লোক রোজের উপর ভর দিয়ে ভাসতে থাকে। রোজ আবারও ডুবে যেতে শুরু করে, কিন্তু তখন জ্যাক সেখানে চলে আসে। রোজকে ওই লোকটার থেকে বাঁচিয়ে কিছুটা দূরে নিয়ে আসে। জ্যাক রোজকে এক টুকরো কাঠের উপর উঠিয়ে দেয়, কিন্তু সেখানে শুধু একজনের ওঠার মতো জায়গা ছিল। তাই জ্যাক রোজকে উঠিয়ে নিজে পানিতে সাঁতরাতে থাকে। ওখানে পড়ে থাকা সব মানুষই সাঁতরানোর চেষ্টা করে, কিন্তু আটলান্টিক মহাসাগরের পানি এতটাই ঠান্ডা ছিল যে কয়েক মিনিটের মধ্যে এক একজন বরফের মতো জমে যেতে থাকে। চারপাশের পরিবেশ নিস্তব্ধ হতে থাকে। রোজেরও ঠান্ডা লাগছিল। রোজ জ্যাককে বলে, জ্যাক, চারপাশে সবাই শান্ত হয়ে যাচ্ছে। জ্যাক বলে, তুমি ভয় পেও না, কিছুক্ষণের মধ্যে এখানে বোট চলে আসবে আর আমরা বেঁচে যাব। রোজ ভয় পাচ্ছিল, তাই জ্যাক আবারও তাকে বলে, আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি টাইটানিকের টিকিট পেয়েছিলাম, আর তোমাকেও পেলাম। জ্যাক বলে, তুমি আমাকে কথা দাও, পরিস্থিতি যত খারাপই হোক তুমি কখনো সাহস হারাবে না। কিছুক্ষণ পর কয়েকজন নাবিক বোট নিয়ে সেখানে চলে আসে। সেখানে অনেক মানুষ মরে পড়েছিল। এসব দেখে একজন বলে, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তাদের কথা শুনে রোজের চোখ খুলে। রোজ তখন জ্যাককে ডাকতে শুরু করে, কিন্তু জ্যাক কোনো সাড়া দেয় না। রোজকে বাঁচানোর জন্য জ্যাক নিজের জীবন দিয়ে দেয়। রোজও চোখ বন্ধ করে, কিন্তু তার জ্যাকের বলা কথাগুলো মনে পড়ে। রোজ তাদের ডাকতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। রোজ অনেক কষ্টে একজন মৃত অফিসারের বাঁশি নেয়। এরপর সেটা দিয়ে সে নাবিকদের ডাকে, এবং তারা রোজকে তখন উদ্ধার করে। পরের দিন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জাহাজ আসে। ক্যাল রোজকে খুঁজতে থাকে। রোজ ক্যালকে দেখে মুখ ঢেকে রাখে। এরপর নিউ ইয়র্কে পৌঁছানোর পর একজন অফিসার রোজকে তার নাম জিজ্ঞেস করে। সে তার নাম রোজ ডলসন বলে, কারণ জ্যাকের নাম জ্যাক ডলসন ছিল। রোজ জ্যাককে মনে প্রাণে নিজের স্বামী মনে করে। এরপর বর্তমান সিন দেখানো হয়। সেখানে রোজ তার জীবনের গল্প শেষ করে। রোজ জাহাজের কেবিন থেকে বের হয়ে আসে। সে পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে হার্ট অব দ্য ওশান নামের হীরার নেকলেসটা সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। জ্যাকের সাথে দেখা হওয়ার পরেই রোজ তার জীবনের অর্থ খুঁজে পেয়েছিল, তাই জ্যাকের স্মৃতি সাথে নিয়ে সে পুরো পৃথিবী ঘুরছে। রোজ জ্যাকের কথা অনুযায়ী জীবনের প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থে উপভোগ করেছে। আর এরপর রোজ জীবনের অন্তিম সময়ে চলে আসে। রোজ এই পৃথিবী ছেড়ে পরলোকে চলে যায়, কিন্তু সেটা ছিল রোজের কাছে স্বপ্নের পৃথিবী। এখানে এই চমৎকার মুভিটা শেষ হয়। তো হ্যালো বন্ধুরা, এমন চমৎকার সব মুভি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরেকটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।